আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো। আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের এক এক বইয়ে এক এক ডিপার্টমেন্টের এক এক চ্যাপ্টার। আমরা হচ্ছে 4টা ডিপার্টমেন্টের একসাথে ক্লাস করি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। তো 4টা ডিপার্টমেন্টেরই আজকে হচ্ছে আমাদের পারপেচুয়াল সিস্টেম জার্নাল, যেটাকে আমরা মার্চেন্ডাইজ জার্নাল নামে পরিচিত। আমাদের সে অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো যারা আমাদের প্রথম ক্লাসটা দেখো না, অবশ্যই প্রথম ক্লাসটা দেখার পর দ্বিতীয় ক্লাসটা দেখবে, তাহলে তোমাদের জন্য ভালো, বেসিকটা খুবই স্ট্রং হবে। তো সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো এবং জয়েন করার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো। জয়েন করার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো, প্লিজ জয়েন করার সাথে সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো। আচ্ছা, সবাই একটু ক্লাসে তাড়াতাড়ি শেয়ার করে ফেলো। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি ক্লাসটা জয়েন করে ফেলো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ক্লাসটা কি ক্লিয়ার? দেখো তো সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা একটু দেখো, সব কিছু ক্লিয়ার কিনা একটু দেখো তো, সব কিছু ক্লিয়ার কিনা একটু দেখো, দেখো তো সব কিছু ক্লিয়ার কিনা। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। এবং আজকে হচ্ছে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের পারপেচুয়াল জার্নাল। যারা প্রথম ক্লাসটা করো নাই, হ্যাঁ, তাদের কিন্তু বুঝতে সমস্যা হবে। তারপর আমি চেষ্টা করবো বোঝানোর জন্য, তবে প্রথম ক্লাস করলে এই ক্লাস বুঝতে তোমার কোনো সমস্যা হবে না। তো দেখো, পারপেচুয়াল জার্নাল ক্লাস হচ্ছে 2। এর আগে আমাদের এটা একটা ক্লাস হয়েছে এবং আমাদের সবগুলা ক্লাসই ইউটিউব চ্যানেলে আমাদের আপলোড করা আছে। এবং ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন লিঙ্কে আমাদের কোন কোন ইউনিভার্সিটির প্রশ্ন আমরা সলভ করতেছি, কোন ইয়ারে আসছে, সব কিছু দেওয়া আছে, এইচডব্লিউ দেওয়া আছে। তো যাদের এম এ কালাম স্যারের বই, দেখো এম এ কালামের অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের হচ্ছে যে অ্যাকাউন্টিং বইটা, সেটা হচ্ছে 5/82 C20। এবং যারা মার্কেটিং ডিপার্টমেন্টের, তাদের হচ্ছে 3.1/82 C20। এবং যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটা, আর যারা মার্কেটিং ডিপার্টমেন্ট তারা হচ্ছে 8/82 পৃষ্ঠা C20। যাদের কাছে এম এ কালাম স্যারের কোনো বই নেই, কোনো সমস্যা নেই, তাদের হচ্ছে NU 2018 মার্কেটিং ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসছে। NU 2018 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে এই অঙ্কটা আসছে। আজকে হচ্ছে যেহেতু খেলা আছে, অবশ্যই অনেকে ক্লাসে জয়েন করবে না, তো সেটা কোনো বড় বিষয় না। তবে সম্ভবত সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং পরিচিত সবাইকে মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও, সবাইকে আগে মেনশন করে দাও, ক্লাসে সবাইকে মেনশন করো। সবাই, আমরা কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করতে বলছি, এখন আর 2 মিনিট বাকি আছে। প্লিজ আজকে আমি দেখবো কে কে শেয়ার লেখে শেয়ার ডাউন করতেছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা 5 মিনিট হওয়ার সাথে সাথেই আমরা ম্যাথ পড়ে ফেলবো, কারণ এই ম্যাথের সম্পূর্ণ বেসিক আমরা আগের ক্লাসে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমরা সরাসরি অঙ্ক করে ফেলবো। দেখি সবাই একটু শেয়ার লেখে শেয়ার ডান দিয়ে দাও, শেয়ার ডান দিয়ে দাও। আচ্ছা, তোমরা সবাই আমাকে সালাম দিচ্ছ। আসলে এতগুলো মানুষের কমেন্টে সালাম একসাথে উত্তর মানে এক এক করে নেওয়া সম্ভব না। তো আমি সবাইকে আবারও আমি নিজে থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সবার সালামের উত্তর নিতেছি, ওয়ালাইকুম আসসালাম। সবাই এখন একটু ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখে দাও প্লিজ। মাসুদুর রহমান শেয়ার ডান, মুনিশা শেয়ার ডান। দেখো আমি তোমাদের জন্য কী না করতেছি, দেখো এক হচ্ছে তোমরা ফার্স্ট ইয়ার 4টা ডিপার্টমেন্ট আমি খুঁজে বের করে 4টা ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অ্যাকাউন্টিং ফ্রি পড়াতেছি, পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, তোমাদের যা লাগতেছে তাই করছে, মানে মূল কথা হচ্ছে ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার জন্য যা দরকার আমি সব করব। তোমরা শুধুমাত্র কী করবা, আমার ক্লাসটা একটু শেয়ার করে দিবা, একটু ফ্রেন্ড মেনশন করে দিবা, নিজের প্রোফাইল একটু শেয়ার করো, সমস্যা কী? লাইভ শেষ হওয়ার পরে কেটে দিও, ঠিক আছে? লাইভ শেষ হওয়ার পরে কেটে দিও। সুপ্রিয়া শেয়ার, মুক্তা মনি শেয়ার, থ্যাংক ইউ। উম্মে হাবিবা থ্যাংক ইউ। সুইট রাফা থ্যাংক ইউ ফর শেয়ার। আচ্ছা, মুশফিকা জাহান থ্যাংক ইউ ফর শেয়ার। ইয়াসমিন শেয়ার, তন্নি শেয়ার, থ্যাংক ইউ ফর শেয়ার। মাসুমা আক্তার, আরও সবাই একটু শেয়ার করে দাও এবং তোমাদের পরিচিত বন্ধুদের মেনশন করে দাও। অনেকে আছে খেয়াল নাই, আজ কিন্তু বাংলাদেশের খেলা আছে, তো সবাই খেলার দিকে হয়তো মনোযোগ আছে, অনেকে ক্লাসে জয়েন করবে না, তাদের একটু মেনশন করে দাও। খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত ক্লাসটা দেখুক, তারপরে খেলার মাঝখানে ক্লাসটা দেখুক। আমি কারো মনে কষ্ট দিতে চাই না, আমার লাইফটা বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি না, কারণ মানুষের মনের একটা আনন্দের অবশ্যই বিষয় আছে। তো সবাই একটু শেয়ার ডান করে দাও। আচ্ছা,
এমনি মুত্তালেব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দিলরুবা দিনা থ্যাংক ইউ ফর শেয়ার। পিয়া মাহি থ্যাংক ইউ ফর শেয়ার। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা পারপিচুয়াল সিস্টেমের যে যতটুকু আমরা বুঝতে পেরেছিলাম সবার কি মনে আছে? তো আমাদের কিন্তু প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হয়, রবিবার, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। আমাদের কিন্তু এখন আর শুক্রবারে ক্লাস হবে না, আমাদের ক্লাস রুটিন হচ্ছে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। তো আজকে সেই রুটিন অনুযায়ী হচ্ছে আজকে আমাদের ক্লাস। বই শেষ হওয়ার আগ পর্যন্ত এবং প্রাকৃতিক কোনো সমস্যা যদি না হয়, হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই বই শেষ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু ক্লাস নিতে থাকবো আমাদের রুটিন অনুযায়ী। থ্যাংক ইউ ফর শেয়ার তামান্না মুনির, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। রুবুল আমিন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লায়ন হোসেন ওয়ালাইকুম আসসালাম। এখন সবাই বইটা যদি বের করে থাকো তাহলে ওকে লিখে দাও, আমরা পড়া শুরু করে দেবো, আমাদের সময় শেষ। সবাই এখন বইটা বের করে ওকে লিখে দাও, সবাই বইটা বের করে ওকে লিখে দাও। আর হচ্ছে যদি লেখা এবং আমার কণ্ঠ কথা যদি ক্লিয়ার থাকে তাহলে ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ক্লিয়ার এবং ওকে লিখে দাও, সবাই একটু ক্লিয়ার এবং ওকে লিখে দাও। নুসাইব আরুন থ্যাংক ইউ শেয়ার, থ্যাংক ইউ স্বপ্নময় পৃথিবী, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আচ্ছা, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও, আমরা কিন্তু পড়া শুরু করে দিব। সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও, আমরা কিন্তু পড়া শুরু করে দিব। সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও, সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু ওকে লিখে দাও। ওকে, তাহলে স্যার আমি আপনার কাছে পড়তে চাই। হ্যাঁ, অবশ্যই ভাই পড়াবো ভাই। অ্যাকাউন্টিংয়ের জন্য আমি প্রাইভেট পড়াতে পারবো না ভাই, অ্যাকাউন্টিং আমি ফ্রি পড়াবো ভাই। ভাই অ্যাকাউন্টিংয়ের জন্য আমি চাইলে তোমাদের কাছ থেকে অনেকের কাছ থেকে আমি পেমেন্ট নিতে পারি, কিন্তু ভাই আমি মুখে বলছি ভাই ফ্রি পড়াবো ভাই। অ্যাকাউন্টিং সবসময় ফ্রি থাকবে, প্রত্যেকটা ইয়ারের জন্য ফ্রি থাকবে। ফার্স্ট ইয়ার সবসময় ফ্রি থাকবে। অ্যাকাউন্টিংয়ের জন্য তুমি যদি আমার বিকাশে টাকা পাঠায় দাও, ওই টাকা তোমাকে ব্যাক দেওয়া হবে ভাই। অ্যাকাউন্টিংয়ের জন্য টাকা নেওয়া হবে না। তোমরা চাইলে আমার পড়া যদি অনেক বেশি হেল্পফুল মনে করো, অন্য যে জায়গায় তোমরা সার্ভিস নাও সেখান থেকে যদি মনে করো আমার পড়া তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা ফিনান্স কোর্স করতে পারো। ঠিক আছে, যাদের ফিনান্স আছে তারা ফিনান্স কোর্স করতে পারো। অ্যাকাউন্টিং ভাই কখনো কোথাও প্রাইভেট পড়ার কথা চিন্তাও করবে না, কারণ অ্যাকাউন্টিং আমি তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দিব, এটা তোমরা আস্তে আস্তে টের পেয়ে যাবা। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের জন্য ভাই আমি কোনো ফ্রি নিতে পারবো না। যারা ফিনান্স করতে চাও সম্পূর্ণ ফিনান্স বুকটা আমি শেষ করে দেবো, সেই জন্য আমাদেরকে ফ্রি দিতে পারবা হচ্ছে 1500 টাকা। যারা ফিনান্স করতে চাও তারা শুধু আমার সাথে যোগাযোগ করতে পারবা। অ্যাকাউন্টিং ফ্রি ক্লাস করো, যদি ক্লাস করার পরে সমস্যা মনে হয় মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে বলবা, সেক্ষেত্রে আমরা সমাধান করে দেবো। তোমার একবারে ফ্রি। মনে করো তুমি আমাকে টাকা দিয়ে কিনে নিছো অ্যাকাউন্টিংয়ের জন্য, কথা বুঝতে পেরেছো? তোমার যত সমস্যা আছে আমি সমাধান করে দিব, কিন্তু ভাই অ্যাকাউন্টিংয়ের জন্য আমি কোনো ফ্রি নিতে পারবো না। যদি আমার কাছে পড়ার ইচ্ছাই থাকে তাহলে ফিনান্সটা আমার কাছে প্রাইভেট পড়ো, যার জন্য তোমাকে ফি দিতে হবে মাত্র 1500 টাকা, এবং সম্পূর্ণ বই এই ফ্রির মাধ্যমে আমি শেষ করে দেবো 1000 গুণ ভালোভাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কিন্তু শেষ, তাহলে হচ্ছে আমাদের শেষ, আমরা এখন ক্লাস করা শুরু করে দেব। আচ্ছা, এখন কথা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। হ্যাঁ, পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি বলো তো? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি বলো? আচ্ছা, পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি? ভাই আমি ম্যানেজমেন্ট, আমি কি দোষ করলাম? আপনার ক্লাস খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের ম্যানেজমেন্ট তো সেকেন্ড ইয়ারে যখন আসবা তখন অনেক সাবজেক্ট আছে, তখন পড়তে পারবা। আচ্ছা, পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি সবাই বলো? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি বলো? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি সবাই বলো? পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে কী মনে করি? সম্পদ মনে করি। পারপিচুয়াল সিস্টেমে আমরা পণ্যকে সম্পদ মনে করি। এতটুকু হলে কিন্তু আমাদের সমস্যার সমাধান। আসলে তোমরা কিন্তু যে ছোটোবেলায় জার্নাল করছো, ইন্টার জার্নাল করছো, প্রত্যেকটা জার্নালের কিন্তু একটাই রুলস, সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট হবে, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ঠিক আছে, সম্পদ খরচ উত্তোলন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তাহলে সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা আজকে আমাদের ক্লাস করে দিব। হাজারো মেয়ের ক্রাশ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আজকে আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা মনোযোগ দিয়ে সব কিছু এখানে সমাধান করা আছে, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই পারপিচুয়াল সিস্টেমে পণ্যকে সম্পদ মনে করা হয়। এখন যদি বলা হয় যে পারপিচুয়াল সিস্টেমটা কোন মেথড অথবা কোথা থেকে আসছে, মনে রাখবা আমরা যে আগে করেছিলাম সেটা হচ্ছে পিরিয়ডিক মেথড, আর এখন যেটা করতে সেটা হচ্ছে পারপিচুয়াল মেথড।
পারপিচুয়াল মেথড সম্ভবত আমাদের সবসময় আমেরিকান পদ্ধতি, এটাকে বলা হয় আমেরিকানরা ইউজ করে এই পদ্ধতিটা, যে তারা পণ্যকে সম্পদ মনে করে। আর পিরিয়ডিক আমরা আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ব্রিটিশ মেথড, আর এখন যেটা করছে সেটা হচ্ছে কি আমেরিকান মেথড। তো খেয়াল করো, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়াটা শুরু করতেছি। ওকে, সবাই বইয়ের দিকে মনোযোগ দাও, যাদের অন্য বই আছে সবাই বইয়ের দিকে মনোযোগ দাও। আমি ভাবছিলাম যে আজকে 50 জন হইতে পারে না, কারণ খেলা আছে, জিতো না হয়ে গেছে, খেলা শুরু হলে মনে হয় কমে যাবো। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, ইনশাল্লাহ আমাদের পড়া এখন শুরু হয়ে যাবে, আমরা অনেক সময় পার হয়ে গেছে। দেখো, মনিকা বুকস স্টোরেজ ডিস্ট্রিবিউটর, মনিকা বুক স্টোর ডিস্ট্রিবিউটর, বুক টু রিটেল স্টোর। হ্যাঁ, রিটেল স্টোর, রিটেল অর্থ হচ্ছে খুচরা ব্যবসায়ী। মনিকা বুক স্টোর, মনিকার একটা বুক ডিস্ট্রিবিউটর মানে কি, বুক বন্টনকারী বা বুক যারা বিক্রি করে তাদের একটা দোকান মনিকার। টু রিটেল স্টোরস মানে খুচরা বিক্রেতা, রিটেল হচ্ছে খুচরা, আর হোল সেলার হচ্ছে কি পাইকারি। অ্যান্ড এক্সটেন্ডেড ক্রেডিট টার্মস অফ 2/10 and 30। দেখো ভাই কী বলছে এখানে, ভালো করে খেয়াল করো। 2/10 and হচ্ছে 30, ভালো করে খেয়াল করো। দেখো কি বলছে, এই কথাটা ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। অ্যান্ড এক্সটেন্ডেড ক্রেডিট টার্মস, এক্সটেন্ডেড ক্রেডিট টার্মস, যখন সে ক্রেডিট টার্মস মানে বাকিতে বিক্রি করবে, তার প্রত্যেকটা বাকিতে এই শর্ত থাকবে। কি বলছে, টু অল ইজ কাস্টমার, টু অল ইজ কাস্টমার, এই যে টার্মসটা, বাকির যে টার্মসটা, টু অল ইজ কাস্টমার, প্রত্যেকটা কাস্টমারের কাছে আমি যখন বাকিতে বিক্রি করব তখন এই টার্মসটা আমাদের ধরে নিতে হবে। অ্যান্ড দ্য এন্ড অফ মে 2017 মনিকা বুকস ইনভেন্টরি কনসিস্টেড অফ বুকস পারচেস ফর 4,500 টাকা ডুরিং দ্য মান্থ ফলোয়িং দ্য ট্রানজ্যাকশন অকার্ড। আচ্ছা, তো খেয়াল করো, তার দোকানে ইনভেন্টরি ছিল হচ্ছে 4,500 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, 5,400 ব্যালেন্স, এটা কোনো বিষয় না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে, এই মনিকা একজন ক্রেতার কাছে সে যদি কোনো পণ্য বিক্রি করে, তার বিক্রিত শর্ত কি, 2/10, 2/10 and হচ্ছে 30 ডেজ। তোমরা তো জানো, যদি তার প্রত্যেকটা বিক্রয়ের সাথে, এখান দেখো আমাদের প্রত্যেকটা লেনদেনের সাথে আলাদা করে লেখা থাকবে না, টার্মস লেখা থাকবে না। টার্মস শুরুতে বলে দিছে যে আমার দোকান থেকে যত বিক্রি হবে প্রত্যেকটা বাকিতে বিক্রির রুলস হচ্ছে একই। আপনি যদি 10 দিনের ভিতরে দিতে পারেন তাহলে 2% ছাড় পাবেন, 30 দিনের ভিতরে দয়া করে আপনাকে টাকাটা দিয়ে যেতে হবে। সবাই পর্যন্ত ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখে দাও। মেহেদি হাসান রুকন, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? সবাই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। ওয়ালাইকুম আসসালাম রুকন। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। সবাই পর্যন্ত ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। সবাই পর্যন্ত ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখে দাও। যে মনিকা বলতেছে আমি যত বিক্রি করব প্রত্যেকটা বিক্রির সাথে আমার একই শর্ত থাকবে, সেটা হচ্ছে কি, 10 দিনের ভিতরে দিতে পারলে আমি 2% ছাড় দিব আপনাকে, আর আপনি 30 দিনের ভিতরে টাকাটা দিতে হবে। কিন্তু 10 দিনের পরে যদি আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনাকে আমি 2% ছাড় দিতে পারবো না, সরি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন চলে যাব অঙ্কেতে। অঙ্কে যাওয়ার পরে কিন্তু আমি কমেন্ট দেখব না, আমি যখন কমেন্ট দেখব তখন কিন্তু কমেন্ট করবো, ঠিক আছে? ওকে, ফারজানা ইয়াসমিন ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলো এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো, জুন 1 তারিখ, পারচেজ বুক অন অ্যাকাউন্ট। পারচেজ অর্থ ক্রয় করা, বুক হচ্ছে বই, অন অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে। আমরা বাকিতে বই কিনেছি ফর 3,600 টাকা, 3,600 টাকা ফ্রম সিবিইউ পাবলিকেশন। আমরা একটা পাবলিকেশন থেকে, একটা সিবিইউ পাবলিকেশন থেকে বাকিতে বই কিনছি 3,600 টাকা। FBU ডেস্টিনেশন লেখা আছে এখানে। আচ্ছা, আমরা সিবিইউ পাবলিকেশনের থেকে বই কিনছি। কি কিনছি? বই কিনছি। তো খেয়াল করো, তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা আমি মনে করতেছিলাম সেটা আমি এখন একটু বুঝাই। দেখো, FOB ডেস্টিনেশন, খেয়াল করো, ডেস্টিনেশন। FBO ডেস্টিনেশন, FBO ডেস্টিনেশন মানে হচ্ছে ফ্রি অন বোর্ড। দেখো, যখন এই পদ্ধতিটা ইউজ করা হইতো তখন যে মালামাল সরবরাহ হইতো সব কিন্তু বোর্ডের মাধ্যমে, মানে নৌকা, মানে জলযান বাড়ায় কিন্তু আমাদের মালামাল সরবরাহ হইতো।
তো এফবি ডেস্টিনেশন হচ্ছে ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, মানে তুমি এই যার কাছ থেকে আমরা কিনছি, যার কাছ থেকে আমরা কিনছি সে বলতেছে আপনি আমার কাছ থেকে পণ্য নিচ্ছেন ভালো কথা, কিন্তু আপনাকে ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, আপনাকে বোর্ড ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে, ডেস্টিনেশন মানে আপনার গন্তব্য পর্যন্ত। কথা কি ক্লিয়ার? ফ্রি অন বোর্ড মানে হচ্ছে বিক্রেতা বলতেছে যে আপনাকে সম্পূর্ণভাবে ভাড়া ক্লিয়ার করে, একদম আপনার ডেস্টিনেশন মানে আপনার পণ্য যতটুকু পর্যন্ত যাবে সে পর্যন্ত সম্পূর্ণ ভাড়া আমরা বহন করব। তার মানে তোমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারো যে FOB ডেস্টিনেশন যদি থাকে তাহলে যদি কোনো পরিবহন হয় সে পরিবহন ব্যয় কে দিবে? বিক্রেতা দিবে। লিখে রাখো, পরিবহন ব্যয় বিক্রেতা দিবে, বিক্রেতা দিবে। সবাই নোট করে রাখো। FBO ডেস্টিনেশন যদি লেখা থাকে FOB ডেস্টিনেশন, তার মানে হচ্ছে পরিবহন ব্যয় বিক্রেতা দিবে। এটার মানে হচ্ছে FOB ফ্রি অন বোর্ড ডেস্টিনেশন মানে আপনার গন্তব্য পর্যন্ত আমরা আপনাকে মালামাল পৌঁছে দিব, সেই জন্য যদি কোনো ভাড়া খরচ হয় সেই ভাড়াও কি আমরা দিব। এটা হচ্ছে যারা বিক্রয় করতেছে তারা এই কথাটা বলছে। তো সহজ কথা হচ্ছে FOB ডেস্টিনেশন যদি লেখা থাকে তাহলে মনে রাখবা পরিবহন ব্যয় বিক্রেতা প্রদান করবে। আমি কিন্তু ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি, তারপর আমি সংক্ষিপ্ত লিখে দিছি। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার কিনা দেখো, সবাই কি ক্লিয়ার দেখো, সবাই কি ক্লিয়ার কিনা দেখো। তো FOB ডেস্টিনেশন মানে কি? পরিবহন ব্যয় বিক্রেতা প্রদান করবে। পরিবহন ব্যয় কে দিব? বিক্রেতা দিব। এখন দেখতে হবে আমাদের যে লেনদেনের সাথে FOB ডেস্টিনেশন লেখা ছিল সেদিন কি আমি বিক্রেতা ছিলাম নাকি আমি ক্রেতা ছিলাম? কথা কি বুঝতে পেরেছো? ওই দিন যদি আমি বিক্রেতা থাকি তাহলে অবশ্যই এই পরিবহন ব্যয় আমাকে দিতে হবে। যদি আমি ক্রেতা থাকি এই পরিবহন ব্যয় আমি কখনো দিব না, কারণ এটার মানে হচ্ছে পরিবহন ব্যয় কে দিবে? বিক্রেতা দিবে। তাহলে সবাই কিন্তু ক্লিয়ার। চলো এখন আমরা জাবেদাটা করে ফেলি। পারচেজ বুক অন অ্যাকাউন্ট 3600 টাকা, হ্যাঁ, ট্রামস এত। দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি অলসো মেড ক্যাশ পেমেন্ট অফ টাকা 150 ফর ফ্রেড অন দ্য ডেট। ওই যে পণ্যটা বিক্রি করা হয়েছে, আমি যে পণ্যটা কিনছি সেই পণ্যের জন্য FBO ডেস্টিনেশন লেখা আছে। এই পরিবহন ব্যয় কে দিবে? বিক্রেতা দিবে। তার মানে 150 টাকা যে পরিবহন বা ফ্রেড মানে পরিবহন ব্যয়, ফ্রেড মানে কি? পরিবহন ব্যয়। এই যে পরিবহন ব্যয়টা প্রদান করছে সে পরিবহন ব্যয়টা বিক্রেতা দিবে। তাহলে এই পরিবহন ব্যয় কিন্তু আমি দিব না, কারণ ওই তারিখে কিন্তু আমি ক্রেতা ছিলাম। FBO ডেস্টিনেশন মানে হচ্ছে পরিবহন ব্যয় বিক্রেতা দিবে। তাহলে যেহেতু আমি ক্রেতা ছিলাম আমাকে এই পরিবহন ব্যয় বহন করতে হবে না, সেহেতু এই 150 টাকা আমার ব্যবসায় লেনদেন না, এটা আমাদের অঙ্কেতে আসবে না। সবাই ক্লিয়ার লিখে দাও, সবাই ক্লিয়ার লিখে দাও। শুধুমাত্র হচ্ছে আমরা C20 তাহলে হচ্ছে আমাদের জুন 1 তারিখ। আচ্ছা 1 তারিখ দেখো, তাহলে আমরা পণ্য কিনছি, পণ্য হচ্ছে সম্পদ, সম্পদ কিনলে সম্পদ আসছে, সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট কত টাকা? 3600 টাকা। যেহেতু আমরা বাকিতে কিনছি সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হচ্ছে 3600 টাকা। ভালো করে বুঝো, ভালো করে খেয়াল করো। 1 নাম্বার কি সবাই ক্লিয়ার? 1 নাম্বার কি সবাই ক্লিয়ার? 1 নাম্বার কি সবাই ক্লিয়ার? আচ্ছা 1 নাম্বার কি সবাই ক্লিয়ার? আমি তো বললাম ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড, ফ্রি করা হয়েছে অন বোর্ড মানে তোমার বোর্ড ভাড়া, মানে তুমি যে মালামালটা নিবা বিক্রেতা বলতেছে কি যে আমি ডেস্টিনেশন পর্যন্ত তোমার যত খরচ লাগে আমি পৌঁছে দিব। তাহলে বিক্রেতা বাকি পরিবহন খরচ হোক যা হোক, মঞ্চ হেলিকপ্টার দিয়ে মালানো আমার দেখা লাভ নাই, এই পরিবহন ব্যয় আমি দিব না, এটা আমার ব্যবসার জন্য লেনদেন না। সেই জন্য আমার 150 টাকার লেনদেনের জন্য আমার ব্যবসায় কোনো প্রভাব পড়ে নাই, আমি জানালো দিতে রাজি না। ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার? আমি কিন্তু আবার বলে দিছি। আচ্ছা সবাই ক্লিয়ার? তারপরে খেয়াল করো, চলো আমরা চলে যাবো হচ্ছে 3 নাম্বার। 1 নাম্বার সবাই ক্লিয়ার? ভাই যদি কারো প্রবলেম থাকে অবশ্যই বলবা, হ্যাঁ, আবার লাস্টে দেওয়া যদি প্রবলেম থাকে আমাকে বলবা, আমি করে দিব। আচ্ছা আচ্ছা একটা একটা করে ক্লাস করবো আপু, রিয়া একটা একটা করে ক্লাস করবো, হ্যাঁ, তুমি ইউটিউব চ্যানেল থেকে একটা একটা করে ক্লাস করে নিবা, যখনই সময় পাবে একটা একটা করে ক্লাস করে নিবা। আচ্ছা দেখো 3 নাম্বার বলতেছে
সোল্ড বুকস, আজকে কিন্তু অনেক জার্নাল, হ্যাঁ আউট কোশ্চেন একটু কম করো, আমি একটু পরে বলবো না কথা, হ্যাঁ আমি লাস্টে দিয়ে বলবো। সোল্ড বুকস অন অ্যাকাউন্ট, আমরা বিক্রি করেছি অন অ্যাকাউন্ট বই টু রূপালী বুকস, রূপালী বুকসের কাছে আমরা বিক্রি করছি কত টাকার বই? 7,200 টাকার বই। তো আমি যদি রূপালী ট্রেডার্সের কাছে 7,200 টাকার বই বিক্রি করি, হ্যাঁ 7,200 টাকার বই যদি আমি বিক্রি করি, তাহলে আমার বাকিতে বিক্রি করছি, বাকিতে বিক্রি করলে কি দেনাদার বাড়বে, সেই অনুযায়ী কি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 7,200 টাকা। সেলস করেছি, সেলস আমার আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়, সেই জন্য 7,200 টাকা। দেখো আমরা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাখ্যা আগের ক্লাসে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা বই বিক্রি করছি 7,200 টাকা, আমি বাকিতে বিক্রি করার কারণে ওই লোকের কাছে পাই, ওই লোক হচ্ছে আমাদের দেনাদার, হচ্ছে আমাদের সম্পদ, সম্পদ বাড়লে কী হয়? ডিবিট হয়, সেই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডিবিট। বিক্রি করছি অবশ্যই আমাদের আয় হয়েছে, আয় বাড়লে কী হয়? ক্রেডিট হয়, সেলস হচ্ছে ক্রেডিট 7,200 টাকা। কিন্তু এই যে আমি পণ্য 7,200 টাকা বিক্রি করলাম, সে পণ্য আমার কিনতে গিয়ে আমার খরচ হয়েছে কত টাকা? 5,400 টাকা। এই যে 5,400 টাকা খরচ হলো, সেই জন্য খরচের জন্য আমাকে আরেকটা জাবাদা দিতে হবে। এখন এই খরচটা জানি কি? এই খরচটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে খরচ বাড়লে কী হয়? ডিবিট হয়, কস্ট অফ গুডস সোল্ড ডিবিট, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডিবিট কত টাকা? 5,400 টাকা। ঠিক আছে, এখন কথা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমি বলছি এগুলা, হ্যাঁ গত ক্লাসে ভালোভাবে বলছি, তুমি গত ক্লাসগুলো দেখে নিবা। আজকে আমি যেগুলো নতুন সেগুলো নিয়ে বেশি কথা বলবো, গত ক্লাসের পরে নিয়ে কম কথা বলবো, কারণ আমার ক্লাস একবার দেখলে সব পারবা। তাহলে আমি যে পণ্যটা বিক্রি করছি, 7,200 টাকার পণ্য বিক্রি করলাম, আমি বুঝলাম আমি তার কাছে 7,200 টাকা পাই, দেনাদার বাড়ছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডিবিট, সেলস ক্রেডিট। এখন কথা হচ্ছে আমি যে পণ্যটা বিক্রি করছি 7,200 টাকা, সেই পণ্যটার ব্যয় ছিল 5,400 টাকা, মানে সেই বইয়ের দাম ছিল 5,400 টাকা। তার মানে হচ্ছে আমার এক বাবদ খরচ হচ্ছে কত? 5,400 টাকা। খরচ বাড়ার কারণে কী হচ্ছে? ডিবিট হচ্ছে, কস্ট অফ গুডস হচ্ছে ডিবিট। এখন কথা হচ্ছে আমি যে 5,400 টাকার বই বিক্রি করছি, বই যে আমি সম্পদ মনে করতাম, এই সম্পদ কি আমার ব্যবসা থেকে চলে গেছে না? সবাই লেখো, চলে গেছে নাকি? ইয়েস অর নো? তাহলে সম্পদ কমে গেলে কি হয়? ক্রেডিট হয়, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি কী হবে? ক্রেডিট হবে। কত টাকা? 5,400 টাকা। এই জার্নাল কারো সমস্যা নাই, আমি ভালো করে জানি। এই পর্যন্ত জার্নাল সবাই ভালো করে জানো, এই পর্যন্ত জার্নাল সবাই ভালো করে পারো। আচ্ছা 3 ক্লিয়ার লিখে দাও, 3 ক্লিয়ার লিখে দাও, 3 ক্লিয়ার লিখে দাও, 3 ক্লিয়ার লিখে দাও, 3 ক্লিয়ার লিখে দাও। তারপর হচ্ছে 6 নাম্বার, সবাই 3 ক্লিয়ার লিখে দাও, সবাই 3 ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই কিন্তু পারবা, এখন কিন্তু ডেস্টিনেশন বুঝাই দিছি, সবাই 3 ক্লিয়ার। ওকে, 1 নং ফ্রেড জার্নাল কেন দিলাম না? ফারজানি আসমি, এটা তো আমরা বলছি এফবিও ডেস্টিনেশন লেখা আছে, এফবিও ডেস্টিনেশন যদি লেখা থাকে, এফওবি ডেস্টিনেশন যদি লেখা থাকে, তাহলে ওই পণ্যের জন্য যদি কোনো পরিবহন ব্যয় হয়, তাহলে সে পরিবহন ব্যয় বিক্রেতা প্রদান করবে। ঠিক আছে, তো বিক্রেতা যদি প্রদান করে, ওই 1 তারিখে পণ্যের যে ব্যয়টা হয়েছে, তখন ওই সময় আমি ক্রেতা ছিলাম আর বিক্রেতা ছিল আরেকজন, সেই জন্য ওই খরচটা বিক্রেতা প্রদান করবে, আমি প্রদান করবো না, সেজন্য এটা আমার কোনো খরচ না। ওকে, সবাই ক্লিয়ার? এখন চলো আমরা 6 নম্বরে চলে যাই। সবাই দেখো ভালো করে, 6 নম্বরে চলে, দেখো আধা ঘন্টা পার হয়ে গেছে, 2টা যাবে তা, বাবারে বাবা। রিসিভ 300 টাকা ক্রেডিট ফর বুকস রিটার্ন টু সিবিইউ পাবলিকেশন। দেখো সিবিইউ পাবলিকেশনে থেকে আমরা রিসিভ করেছি, দেখো রিসিভড 300 টাকা ক্রেডিট ফর বুকস রিটার্ন, বুক রিটার্ন হয়েছে মানে রিটার্ন করেছি ফর সিবিইউ পাবলিকেশন। দেখো আমরা 1 তারিখে সিবিইউ পাবলিকেশনের কাছ থেকে বই কিনছিলাম, এখন যদি রিটার্ন করি তাহলে কি? ক্রয় ফেরত। আমরা ক্রয় করেছিলাম, এখন ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত। আচ্ছা, ক্রয় ফেরত যদি হয়, সেক্ষেত্রে আমার কী হচ্ছে? দেখো তো, আমার কাছে সিবিএম কোম্পানি 3600 টাকা পাবো। কত পাবো? 3600 টাকা পাবে। এখন যদি আমি তাকে 300 টাকার পণ্য ফেরত দিয়ে দেই, তাহলে কিন্তু আমার 300 টাকা দায় কমে যাবে। ঠিক আছে না? দায় কমে যাবে, তাহলে দায় কমলে কী হয়? ডিবিট হয়। তাই এটার নাম কী ছিল? অ্যাকাউন্টস পেয়াবল। অ্যাকাউন্টস পেয়াবল ডিবিট কত টাকা? 300 টাকা, কারণ হচ্ছে পাওনাদার। এখন যদি আমি সিবিও কোম্পানিকে পণ্যটা ফেরত দিয়ে দেই, তাহলে কি সে আমার কাছে আগে যা পাইতো এখন 300 টাকা কম পাবে। তার মানে কি আমার দায়ের পরিমাণ কমছে, মানে পাওনাদারের পরিমাণ কমছে। লোকাপি ছিল বলছে যদি পাওনাদার কমে অথবা দায় কমে, তাহলে সেটা কি হয়? ডিবিট হয়, সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল ডিবিট। এখন কথা হচ্ছে আমি যে তার কাছে পণ্যটা কিনছিলাম 300 টাকার পণ্য, সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য সম্পদ ছিল। এখন যদি আমি তাকে সম্পদটা ফেরত দিয়ে দিই, তাহলে আমার কি সম্পদ কমছে না? সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা? 300 টাকা। ঠিক আছে,
সবাই কিন্তু ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আমি জানি এগুলো ভালো করে পারো। তারপর হচ্ছে 9 নাম্বার, দেখো 9, সবাই দেখো 9 নাম্বার। 9 নাম্বারটা কিন্তু করেছিলাম গত ক্লাসেও। পেড সিবিও পাবলিকেশন ইন ফুল লেস ডিসকাউন্ট। পেড করেছি সিবিও পাবলিকেশনের টাকা ফুল ডিসকাউন্ট, হ্যাঁ ফুল টাকা ইন লেস ডিসকাউন্ট, লেস ডিসকাউন্ট বাদে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা সিবিএ কোম্পানির কাছ থেকে 1 তারিখে পণ্য কিনছিলাম কত টাকার? 3600 টাকার। ভালো করে খেয়াল করো, আমরা সিবি কি জানি এটা কোম্পানি। আচ্ছা আবার আমি পড়তেছি 9 নাম্বার, পেড সিবিও পাবলিকেশন ইন ফুল লেস ডিসকাউন্ট, মানে সিবিও পাবলিকেশনের সম্পূর্ণ টাকা আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্টের মাধ্যমে। আচ্ছা ভাই কমেন্টে অযথা রিপ্লাই দিও না, আমার কমেন্ট করতে সমস্যা হয়। তাহলে সিবিও পাবলিকেশনের কাছ থেকে আমরা পণ্য কিনছিলাম হচ্ছে 3600 টাকার, ঠিক আছে 3600 টাকার পণ্য কিনছিলাম। তারা আমাদেরকে শর্ত দিয়েছিল যে 2/10, তারা শর্ত কিন্তু ভিন্ন হবে, এটা কিন্তু আমাদের শর্ত, এটা কিন্তু আমরা যখন বিক্রি করবো সেই শর্ত এটা আমাদের। এখন তারা আমাদের শর্ত দিচ্ছে হচ্ছে আপনি যদি আমাদেরকে 10 দিনের ভিতরে দিতে পারেন তাহলে 2% ছাড় দেবো। দেখো তাদের সাথে লেখা আছে এখানে। আচ্ছা তাহলে 2% ছাড় দিব। এখন কথা হচ্ছে তারা আমাদের কাছে 3600 টাকা পায়। তারপরে দেখো আমরা 6 তারিখে আইসা 300 টাকার পণ্য ফেরত দিয়ে দিছি, তাহলে আমাদের কাছে তারা কি 3600 টাকা পাইবো? না, 3600 টাকা মাইনাস, তাহলে কত পাইবো? 3300 টাকা। তো 3300 টাকা আমাদের কাছে সে পাবো। এখন এই 3300 টাকা আমরা কত তারিখে পরিশোধ করলাম? 9 তারিখে। তাহলে কি আমরা বাট্টা পাবো নাকি পাবো না সেটা আমাকে দেখতে হবে। তারা আমাদের বিক্রয়ের সময় বলছিল যে আপনি যদি 10 দিনের ভিতরে দিতে পারেন তাহলে 2% বাট্টা দিব। তাদের কাছে আমরা পণ্য কিনছিলাম হচ্ছে 1 তারিখে, তাদের কাছে আমরা পণ্য কিনছি কত তারিখে? 1 তারিখে। তাদেরকে আমরা টাকা দিচ্ছি হচ্ছে 9 তারিখে। তার মানে 1-এর সাথে যদি আমরা 10 দিন যোগ করি 11 তারিখ, 11 তারিখে টাকা দিলেও আমরা বাট্টা পাওয়ার কথা। আমরা ভালো মানুষ, আমরা 9 তারিখে টাকা দিছি। আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না বলো তো? আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না? সবাই কমেন্ট, আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না? আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না? ক্যালকুলেটর যদি নাই আজকে নে, আচ্ছা ক্যালকুলেটরটা নাই, আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না বলো? সবাই কমেন্ট করো, আমরা কি বাট্টা পাবো নাকি পাবো না? সবাই পারে, সবাই পারে, সবাই পারে। মাসুদুর রহমান পাবো, ফারজানা ইয়াসমিন পারবো, মাহা হচ্ছে পাবো, রিয়া পাবে, দিলরুবা পাবো, বাট্টা পাবো। সবাই বলো বাট্টা কি পাবো নাকি পাবো না? সবাই বলো বাট্টা কি পাবো নাকি পাবো না? তাহলে আমরা বাট্টা পাবো। কত পার্সেন্ট পাবো? 2% পাবো। এখানে আমরা 2% বাট্টা পাবো। তাহলে আমরা যদি 2% বাট্টা পাই 3300 টাকার মধ্যে ইন্টু 2% করে নিলাম, তাহলে কত হচ্ছে? 66 টাকা। আমরা 66 টাকা বাট্টা পাবো। কত পাবো বাট্টা? 66 টাকা বাট্টা পাবো। তো খেয়াল করো 66 টাকা যদি আমরা বাট্টা পাই তাহলে আমাদের জন্য জাবেদাটা কী হবে? দেখো এখানে আমি প্রথম কথা হচ্ছে পাওনাদারকে টাকা দিয়ে দিব। পাওনাদার হচ্ছে আমাকে দায়ের জন্য যদি আমি টাকা দিয়ে দিই তাহলে অ্যাকাউন্টস পেয়াবল ডিবিট হবে, অ্যাকাউন্টস পেয়াবল ডিবিট। এখন কথা হচ্ছে আমি যে বাট্টাটা পাইলাম গত ক্লাসে কিন্তু বলে দিয়েছি ভালো করে। আজকে যদি না বুঝো গত ক্লাস কিন্তু দেখে আসতে হবে, যে গত ক্লাস যারা করো নাই তারা যদি না বুঝো বলবো না কিন্তু বুঝি নাই। আমি যে বাট্টাটা পাবো, এই বাট্টা পাওয়ার কারণে আমি যে আগে সম্পদ কিনছিলাম এখানে আমি 66 টাকা বাট্টা পাইলাম। 66 টাকা বাট্টা পাওয়ার কারণে আমি যে সম্পদটা আগে যত টাকাটা কিনছিলাম, এখন কি আমি 66 টাকা যে ছাড় পাইলাম, আমার কি সম্পদের মূল্যটা বাড়লো নাকি কমলো বলো তো? সম্পদের মূল্য বাড়লো নাকি কমলো? সম্পদের মূল্য কি বাড়লো নাকি কমলো? সম্পদের মূল্য কিন্তু কমছে। কি কোন সম্পদের? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সম্পদের মূল্য কমলে কি হয়? ক্রেডিট হয়। কত টাকা? 66 টাকা। এখন কত হচ্ছে আমরা যে তাদেরকে টাকা দিয়ে দিব আমাদের ক্যাশ টাকা চলে যাবে। ক্যাশ হচ্ছে আমাদের একটা সম্পদ, সম্পদ চলে গেলে কী হয়? ক্রেডিট হয়। তাদেরকে আমরা কত টাকা দিব? 3300 মাইনাস হচ্ছে 66 টাকা, 3234 টাকা। তাদেরকে আমরা 3234 টাকা দিব। সেই জন্য আমাদের হচ্ছে 3234 টাকা। আমরা দাদা আমার কাছে 3600 টাকা পেতো। ঠিক আছে, সবাই কিন্তু পারে। দেখো সম্পদ কমছে, দেখো সবাই কিন্তু পারে। যারা বোঝো নাই আগের ক্লাসটা দেখতে হবে। দেখো আমরা একটা সম্পদ কিনছিলাম, এই সম্পদে যদি আমরা কোনো খরচ করে থাকি তাহলে সম্পদের মূল্য বাড়বে, এবং এই সম্পদ কেনার গিয়া যদি আমরা কোনো খরচ ছাড় পেয়ে থাকি তাহলে আমাদের সম্পদের মূল্য কমবে। তদরূপ আমরা 3600 টাকা তারা আমাদের কাছে পাইতো, আমরা সম্পদ কিনেছিলাম। এখন যেহেতু দেওয়ার সময় তাদের কাছ থেকে আমি কিছু টাকা ছাড় পাইছি, সেই জন্য আমার সম্পদের মূল্য কমে গেছে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি
ক্রেডিট। এবং আমি 3300 টাকার মধ্যে তাকে সে আমাকে বার্তা দিয়েছে 3600 টাকা, বার্তা দেওয়ার পরে 66 টাকা বার্তা দিয়েছে, বার্তা দেওয়ার পরে আমি তাকে নগদে প্রদান করলাম 3234 টাকা। নগদ টাকার সম্পদ কমে গেলে হয় ক্রেডিট। এখন কথা হচ্ছে সে আমাকে ছাড় দিয়েছে 66 টাকা, আমি তাকে দিয়েছি 3234 টাকা, তাহলে টোটাল আমার দেনাদার টোটাল আমার পাওনাদার কত কমলো? 3300 টাকা। তাহলে পাওনাদার কমলে কী হয়? ডেবিট হয়। কত টাকা পাওনাদার কমছে? 3300 টাকা। কীভাবে? কারণ সে আমার কাছে লাস্ট 3300 টাকা পাইতো, সে বলছে বার্তা দেওয়ার পরে সম্পূর্ণ টাকা আমি তাকে দিয়ে দিছি। এখন এই 3300 টাকা সে আমার কাছে দাবি করতে পারবে না। কেন? আমি সে 66 টাকা আমাকে ছাড় দিছে এবং আমি তাকে দিছি 3234 টাকা। তার সাথে আমার লেনদেন ক্লোজ। যাবে হয়েছে পাওনাদার হচ্ছে দায় কমলে ডেবিট হয়। সম্পদের বদলে আমি ছাড় পাইছি, সেজন্য সম্পদের মূল্য কমছে, সেজন্য মার্সেলাস ইনভেন্টরি ক্রেডিট। নগদ টাকা দিচ্ছি, নগদ আনিসা ক্রেডিট। সবাই বুঝে থাকলে শুধু লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝে থাকলে শুধু লাভ রিয়েক্ট হবে। সবাই বুঝে থাকলে শুধু লাভ রিয়েক্ট হবে। হ্যাঁ, সবাই বুঝে থাকলে শুধু লাভ রিয়েক্ট হবে। আমি দেখি কত লাভ রিয়েক্ট দিতে পারো আজকে। দেখি লাভ রিয়েক্ট দাও। সবাই বুঝে থাকলে শুধু লাভ রিয়েক্ট দিতে হবে। তারপর হচ্ছে আমাদের 15 তারিখ। আচ্ছা, শিরোনামের 5400 টাকা, এটা কোন জায়গায়? এটা হচ্ছে একটা ব্যালেন্স, মানে এটা হচ্ছে আমাদের বই আছে 5400 টাকা, সেই জন্য এটা কোনো জার্নাল হবে না। ব্যালেন্সের জার্নাল হয় না, কারণ ব্যালেন্সের আগে আসে জার্নাল হয়েছে, জার্নাল হওয়ার পরে খতিয়ান করার পরে লেজার করার পরে যে টাকাটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স। তার মানে এগুলো জার্নাল হয়ে গেছে, এটার জন্য জার্নাল হবে না। ঠিক আছে মাহবুব? আচ্ছা, সবাই তাহলে এখন সবাই সিরিয়াস হও 15 নাম্বারে। 15 নাম্বারে সবাই সিরিয়াস হও। এখানেও কিন্তু ডিসকাউন্ট আছে, কিন্তু ভিন্ন রকম জার্নাল হবে। সবাই 15 নাম্বারে সিরিয়াস হও। সবাই 15 নাম্বারে সিরিয়াস হও। সবাই 15 নাম্বার সিরিয়াস হও। সবাই 15 নাম্বারে সিরিয়াস হও। সবাই 15 নাম্বারে সিরিয়াস হও। সবাই মনোযোগ দাও। রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম রূপালী বুকস। আমি রূপালী বুকসের কাছ থেকে সম্পূর্ণ টাকা রিসিভ করেছি। কি করছি? সম্পূর্ণ টাকা রিসিভ করেছি। কত তারিখে? 15 তারিখে। আমাদের কিন্তু একটা শর্ত ছিল যে আমরা যখনই বাকিতে পণ্য বিক্রি করব, তখন যদি আমরা কোনো কাস্টমার কাছে বিক্রি করি, সেই কাস্টমার যদি 10 দিনের ভিতরে টাকা দিতে পারে, তাকে আমরা 2% ছাড় দিব এবং 30 দিনের ভিতরে টাকাটা দিতে হবে। তো চলো আমরা দেখি আমরা কবে বিক্রি করছিলাম আর সে কবে টাকা দিচ্ছে। আমরা দেখতে পেলাম যে সে টাকা দিচ্ছে, রূপালী বুকস আমাদেরকে টাকা দিচ্ছে হচ্ছে 15 তারিখে। দেখো, রূপালী বুকস আমাদেরকে টাকা দিচ্ছে কত তারিখে? 15 তারিখে। তাহলে আমি তার কাছে বিক্রি করেছিলাম কত তারিখে? 3 তারিখে। তার কাছে আমি বিক্রি করছিলাম কত তারিখে? 3 তারিখে। আচ্ছা, তার আমি সময় দিয়েছিলাম কত দিন? 10 দিন। সে 15-3-এর সাথে যদি আমি 10 যোগ করি 13 তারিখ, তাহলে সে আমাকে টাকা দিচ্ছে 15 তারিখ। সে কি আমার কাছ থেকে ছাড় পাবে নাকি পাবে না? বলো, সে কি আমার কাছ থেকে ছাড় পাবে নাকি পাবে না? তাহলে কিন্তু আমি সম্পূর্ণ টাকা তার কাছ থেকে আদায় করব, কারণ সে আমার কথা অনুযায়ী টাকা দিতে পারেনি, আমি তাকে ছাড় দিতে রাজি না। তাহলে সে আমার কাছ থেকে কোনো বার্তা পাবে না। আমি সম্পূর্ণ টাকা পাবো, ক্যাশ টাকা আমার আসবে। ক্যাশ হচ্ছে সম্পদ, সম্পদ বলে কি হয়? ডেবিট হয়। আমি তার কাছে কত পাবো? বিক্রি করছিলাম 7200 টাকা, তারপরে কোনো ফেরত আসে নাই, ফেরত দেয় নাই, সেই জন্য আমার 7200 টাকা দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, কোনো ফেরত তো নাই, তাহলে 7200 টাকা আমাদের নগদ বাড়ছে, সম্পদ বলে ডেবিট হয়। এখন সে যে আমাকে টাকাটা দিয়ে দিবে, সেও তো আমার একটা সম্পদ। দেনাদার বা মানুষের কাছে টাকা পাওয়া আমার একটা সম্পদ। যখন সে আমাকে টাকা দিয়ে দেবে, আমার দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদার হচ্ছে একটা সম্পদ, সম্পদ কমলে কী হয়? ক্রেডিট হয়। কত টাকার সম্পদ কমবে? যেহেতু তার কাছে আমি 7200 টাকা পুরোটাই লইলাম, সেই জন্য 7200 টাকা ক্রেডিট হবে। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো করে খেয়াল করো। আমি দেখি তো একটু সেল ডিসকাউন্টের আছে কিনা। হ্যাঁ, আছে। 25 তারিখের জাবেদাটা খুব ইম্পর্টেন্ট। 25 তারিখ যেটা আসতেছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, খারাপ মানুষ তাই পাবে না। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আমরা চলে যাবো হচ্ছে 17 তারিখ। 17 তারিখের জার্নাল নিয়ে আমাদের বেশি কিছু বলার নেই। 17 তারিখের জার্নাল আমরা আগের মতোই। 17 তারিখের জার্নাল সেম। দেখো কি বলছে? সোল্ড বুকস অন অ্যাকাউন্ট গ্রিন হাউস। গ্রিন হাউসের কাছে আমরা বাকিতে পণ্য বিক্রি করেছি 5400 টাকা, যার খরচ হচ্ছে 3240 টাকা। তো খেয়াল করে এটাতে আমরা জাবেদা করছি। বাকিতে বিক্রি করার কারণে কী হচ্ছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। কত টাকা? 5400 টাকা। আর সেলস হচ্ছে ক্রেডিট। সেলস হচ্ছে ক্রেডিট হচ্ছে 5400 টাকা। আচ্ছা, ক্লিয়ার। এটার খরচ কত ছিল? খরচ হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কত টাকা?
3240 টাকা ডেবিট, 3240 টাকা ডেবিট। আর আমাদের তাহলে মার্চেন্টাইজ চলে গেছে তো 3240 টাকার, তাই না? মার্চেন্টাইজ ক্রেডিট হচ্ছে 3240 টাকা। ভালো করে খেয়াল করো, আমি তোমাদেরকে বলি একটা কথা। এখন প্রথম কথা হচ্ছে, আমরা তো বুঝতে পারলাম যে এটা পারপিচুয়াল জার্নাল, এখানে আমাদের সেলসের সময় দুইটা জার্নাল আসবে। কিন্তু যদি সেলসের সময় কস্টের টাকা দেওয়া না থাকে, যদি সেলসের সময় কস্টের টাকা দেওয়া না থাকে, অথবা কস্টের টাকা বের করার মতো কোনো সিস্টেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কস্টের জার্নালটা দিতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এই প্রথম জার্নালটা হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটু কথা বলে দিলাম, সবাই একটু ভালো করে দেখো। আচ্ছা, এরপরে খেয়াল করো, হ্যাঁ 15 পর্যন্ত সবাই ক্লিয়ার, 17 পর্যন্ত সবাই ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের 20 তারিখ। আচ্ছা, এফবিও শিপিং পয়েন্ট পারচেস করেছে, সো পরিবহন বিক্রেতাকে দিবে। এখন জাবেদা করছে কি ওরা কেন? আচ্ছা, ও আমি বুঝাবো সানহা, আমি কিন্তু জানি এই অঙ্কেতে সবগুলা, আজকে এই অঙ্কেতে সবগুলা বিগত ক্লাসে যা ছিল এরপরে যা দরকার ছিল এই অঙ্কে সবগুলা আছে, টেনশন করবা না, আমি কিন্তু আছি। ঠিক আছে, সবাই ক্লাসটা মনোযোগ দেখো। আজকের ক্লাসে যে একটা জার্নাল মিস করবা, হ্যাঁ, সে পরবর্তী কোনো ক্লাসে জার্নাল বুঝতে পারবে না, কারণ আজকের ক্লাসে প্রত্যেকটা জার্নাল আছে, প্রত্যেকটা জার্নাল আছে, আমরা দেখতেছি, কোনো টেনশন করার কিছু নেই। দেখো কি বলছে, 20 তারিখ, পারচেজ বুকস অন অ্যাকাউন্ট ফর 4500 টাকা ফ্রম আজিজিয়া বুকস। আজিজিয়া বুক কিন্তু তোমরা জানো, আজিজিয়া কিন্তু একটা পাবলিকেশন আছে। আচ্ছা, পারচেজ বুকস, আমরা পণ্য ক্রয় বই ক্রয় করেছি অন অ্যাকাউন্ট হচ্ছে বাকিতে ফর 4500 টাকার, ফ্রম আজিজিয়া বুকস থেকে। আচ্ছা, আজিজিয়া বুকস থেকে আমরা পণ্য ক্রয় করছি, ক্লিয়ার? আচ্ছা, আজিজিয়া বুকস থেকে যদি আমরা পণ্য ক্রয় করে থাকি, তাহলে আমরা পণ্য আসছে, পণ্য মানে কি সম্পদ, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে ডেবিট। কত টাকার সম্পদ কিনলাম আমরা? 4500 টাকার, ক্লিয়ার? এখন আমি তার কাছ থেকে বাকিতে কিনছি, সেই জন্য কী হবে, অ্যাকাউন্টস পেয়াবল, অ্যাকাউন্টস পেয়াবল কেটে হচ্ছে 4500 টাকা। আচ্ছা, এ পর্যন্ত কিন্তু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো কি লেখছে, তারপর দেখো কি লেখছে, এফবিও শিপিং পয়েন্ট, এফবিও শিপিং পয়েন্ট, ভালো করে কিন্তু বুঝো, এফও শিপিং পয়েন্ট, খেয়াল করো কিন্তু, শিপিং পয়েন্ট। আমার লেখা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, আমি কিন্তু লিখি না, আমার লেখা কিন্তু অনেক সুন্দর, আমি চাইলে লিখতে পারি, হ্যাঁ, আমি কিন্তু চাইলে ডক্টরের মতো লিখতে পারি, কিন্তু লিখি না, আসলে তোমাদের সময় বাঁচানোর জন্য একটু যেভাবে হোক লিখি। দেখো, এফবিও শিপিং পয়েন্ট মানে হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড মানে হচ্ছে বোর্ডের জন্য, মানে তোমার যাতায়াতের জন্য তোমার যে পরিবহনটা লাগবে সেটা হচ্ছে আমি ফ্রি করে দিব। ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, শিপিং পয়েন্ট মানে বুঝছো তো, মানে হচ্ছে যেইটুকু পর্যন্ত নিয়ে গেলে তুমি বাকি টাকা তোমাকে খরচ দিতে হবে। আমি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। মনে করো আমি পণ্যটা এখান থেকে কিনছি, এখান থেকে আমি পণ্যটা কিনছি, হ্যাঁ, এখানে মনে করো এটা হচ্ছে আমার, মনে করো আমার পরিবহনের রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে আমার পরিবহনের রাস্তা, আর আমার দোকান হচ্ছে এখানে, মনে করো আমার দোকান এখানে, ঠিক আছে, তাদের দোকান হচ্ছে এখানে। আমি কিন্তু এফবিও শিপিং পয়েন্ট এবং সম্পূর্ণ জিনিসটা বুঝে দিচ্ছি, ভালো করে খেয়াল করো, মনে করো, ভালো করে খেয়াল করো, এফবিও শিপিং পয়েন্ট আর এফবিও ডেস্টিনেশন। আমি আরেকটু ভালো করে বুঝে দিতেছি, দেখো এই দুইটা জিনিসই তোমাদের সমস্যা হবে। এফবিও ডেস্টিনেশন, ডেস্টিনেশন আরেকটু ভালো করে বুঝে দিতেছি, হ্যাঁ। এফবিও শিপিং পয়েন্ট মানে হচ্ছে শিপিং পয়েন্ট, মানে পণ্যটা কোথা থেকে শিফট হবে সে পর্যন্ত তারা দিয়ে দিবে, এই পর্যন্ত তারা কি করবে, এই পর্যন্ত তারা তাদের গাড়ি পরিবহন করে দেওয়া যাবে, এই পর্যন্ত দেওয়া যাবে। যখন এফবিও শিপিং পয়েন্ট লেখা থাকবে মানে হচ্ছে পণ্যটা যেখান থেকে শিফট হবে আমার কাছে তারা এই পর্যন্ত দিয়ে যাবে, তার মানে হচ্ছে যদি এফবিও শিপিং পয়েন্ট লেখা থাকে তাহলে বিক্রেতা শুধুমাত্র তার দোকান থেকে পণ্যটা এখানে এসে দেওয়া যাবে। এরপরে এই যে নদী বন্দর বা যাই বলো, এই যে রাস্তাটা পার হওয়ার জন্য যে পরিবহন খরচ লাগবে, এই সম্পূর্ণ পরিবহন খরচ আমাকে বহন করতে হবে, মানে হচ্ছে ক্রেতাকে বহন করতে হবে। কথা কি বুঝছো? এটাকে বলা হয় এফওবি শিপিং পয়েন্ট, মানে ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট পর্যন্ত। আর যদি বলা হয় এফওবি ডেস্টিনেশন, তার মানে হচ্ছে এখান থেকে যে পণ্যটা বিক্রি হবে বিক্রেতা সম্পূর্ণ ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত যত পরিবহন খরচ লাগে সে সম্পূর্ণ বিক্রেতা বহন করবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম,
যদি FOB ডেস্টিনেশন লেখা থাকে, ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য, গন্তব্য পর্যন্ত বিক্রেতা টাকা দিবে। তার মানে FOB শিপিং পয়েন্ট থাকলে যদি কোনো পরিবহন ব্যয় হয় সেটা ক্রেতাকে বহন করতে হবে, এবং FOB ডেস্টিনেশন যদি লেখা থাকে, যদি এখানে কোনো পরিবহন ব্যয় হয় সেটা বিক্রেতাকে বহন করতে হবে। সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার থাকে? শুধুমাত্র লাভ রিয়েক্ট, আমি কিন্তু চিত্র আঁকা বুঝাই দিছি, মিনিং সহ বুঝাই দিছি, বুঝতে পেরেছো? সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার। আচ্ছা, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার। আবারও বলতেছি, সবাই লাভ রিয়েক্ট এবং ক্লিয়ার। সবাই ক্লিয়ার কমেন্ট করতে হবে। FOB ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, মানে শিপিং পয়েন্ট পর্যন্ত বিক্রেতা ভাড়া দিবে। এরপরে যদি কোনো ভাড়া লাগে আমার অবশ্যই আমাকে ক্রেতা সে ভাড়া দিয়ে তার পণ্য বাড়িতে নিয়ে যাবে। FBO ডেস্টিনেশন মানে কি? FB ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য, গন্তব্য পর্যন্ত বিক্রেতা ভাড়া দিবে, সেখানে ক্রেতার কোনো টেনশন হয়, নো টেনশন। ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার আশা করি। দেখছো, তোমাদেরকে বলছি না সব কিছু একদিনে শেখানো যায় না। যদি আমি গত ক্লাসে এই ক্লাসগুলো করে ফেলতাম, যারা নতুন ক্লাস করতেছো, যারা সায়েন্স থেকে আসছো, যারা আর্টস থেকে আসছো, তাদের বোঝা খুবই কষ্ট হইতো। স্যার আপনার ক্লাসই বুঝি না, অনেক কঠিন, মানে মনে হয় অনেক কঠিন। দেখো, আমরা দুইটা স্টেপ ফলো করছি। প্রথম হচ্ছে আমি ব্যবসা সম্পর্কে বুঝালাম যে এটা হচ্ছে এই ধরনের ব্যবসা, হিসাব করলে এভাবে করতে হবে। তারপর হচ্ছে ব্যবসা রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা সলভ করলাম। সবাই কিন্তু লাভ ব্রেক দিয়ে ভরাই লিতেছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? শর্টকাটে যদি FOB শিপিং পয়েন্ট থাকে তাহলে পরিবহন ব্যয় হলে পরিবহন ব্যয় ক্রেতাকে বহন করতে হবে। যদি FOB ডেস্টিনেশন হয় তাহলে পরিবহন ব্যয় বিক্রেতাকে বহন করতে হবে। এটার জন্য আমার একটা শিট আছে, তোমরা চাইলে এই জার্নালেরও শিট আছে, তোমরা চাইলে আমি PDF-টা দিয়ে দিব মেসেঞ্জার আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? সবাই আমার কাছে চেয়ে নেব, সবাই ক্লিয়ার তো? এটা নিয়ে আর আমার চিন্তা করার দরকার নেই। তো এখন কথা হচ্ছে আমরা এখন চলে যাব আমাদের জাবেদায়। দেখছোস রে ভাই কত সহজ পড়ালেখা, আসল কথা হলো কি বুঝা পড়তে হইব। হ্যাঁ, তোরা তো উল্টাপাল্টা পড়ছোস রে ভাই, অনেকে উল্টাপাল্টা পড়ছোস, অনেকে জাবেদা মুখস্থ করছোস, রেয়ামিল মুখস্থ করছোস, আর্থিক অবস্থা বিবরণী মুখস্থ করছো। আমার জীবনে আর্থিক অবস্থা বিবরণী আমি কোনোদিন মুখস্থ করি নাই। কোনটা কোনটা কোন জায়গায় যাবে আমি অটোমেটিক বলে দিতে পারবো, দাঁড়ায় থেকে বলে দিতে পারবো যে কোনটা কোথায় যাবে। তোদেরকে আমি সেভাবে তৈরি করব। কথা কি বুঝতে পারছস? তোরা হবে ডিপার্টমেন্টের টপ, তোদের নিয়ে অনেক স্বপ্ন, সেই জন্য কিন্তু তোদেরকে এত কষ্ট করে আমি বুঝাই। দেখ, এই 10টা জাবেদা আমি করালে 10 মিনিট সময় লাগতো, আমি 1 ঘন্টা কেন ব্যয় করতেছি? আমার মতো করে শিখ, লুকাপি ছিল যে নিয়ম দিছে সেই নিয়মে শিখ। পড়ালেখা কাজে লাগলো না লাগলে নাই, প্রকৃত পড়াটা শিখ, ঠিক আছে? বাকিটা আল্লাহর হাতে, কারো ভাগ্যের কথা কেউ কিন্তু বলতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড দিব, মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অ্যাড দিব। আমরা মেসেঞ্জার গ্রুপে লাইভে দেওয়া SW। তাহলে আমরা এখন বুঝতে পারলাম 20 তারিখে যে আমাদের পরিবহন ব্যয়টা হয়েছে, 20 তারিখে যে আমাদের পরিবহন ব্যয়টা হয়েছে, সেই জন্য আমাদের 20 তারিখে যে আমাদের পরিবহন ব্যয়টা হয়েছে, এই 20 তারিখে পরিবহনের ব্যয়ের জন্য আমাদেরকে ভাড়া পরিশোধ করতে হবে। কারণ এখানে লেখা ছিল FOB শিপিং পয়েন্ট, ওই কথা লেখা থাকলে পরিবহন ব্যয় হলে ক্রেতাকে বহন করতে হবে। তাহলে পরিবহন ব্যয় কত ছিল দেখো, appropriate party also made in cash payment of টাকা 150 for freight on this the date। তার মানে ওই ডেটে যে খরচটা হয়েছে সেটা আমাকে বহন করতে হবে। এখন আমি যদি পণ্য কেনার সময় কোনো খরচ প্রদান করে থাকি, বা যদি আমি কোনো পণ্য কেনার সময় খরচ প্রদান করে থাকি, নর্মালি সেটা খরচ হয়। যদি আমি কোনো পণ্যকে সম্পদ মনে করি অথবা সম্পদের জন্য যদি কোনো খরচ প্রদান করে থাকি, সেটা কিন্তু আমার সম্পদের মূল্যকে বৃদ্ধি করে। তাহলে আমি যে সম্পদের জন্য পরিবহন ব্যয়টা প্রদান করলাম সেটা আমার সম্পদের মূল্য বৃদ্ধি করছে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট কত টাকা? দেখো আমি কবার লিখছি, 2বার লিখছি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হচ্ছে 50 টাকা। আমার ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে 50 টাকা, 150 টাকা। হ্যাঁ, পরিবহন কিন্তু কখনো বাকিতে হয় না, ঠিক আছে? আমরা নর্মালি ক্যাশ ইউজ করব। ওকে, সবাই তাহলে ক্লিয়ার? হ্যাঁ, এখন ভাই আমার ক্লাস করার পরে কোনো কিছু বই থাকবে না। যদি বই থাকে ভাই তুই ক্লাস করস না মনোযোগ দিয়া, ঠিক আছে? আমার ক্লাস করার পরে যদি কোনো চ্যাপ্টার বই লাগে, আমার ক্লাস তুই মনোযোগ দিয়ে করস না, তোর বই লাগবে, ঠিক আছে? আমি কিন্তু আজকে তোমাদের মানে ইন্টারমিডিয়েট কিন্তু আমি পড়াচ্ছি আজকে 6 থেকে 7 বছর ধরে আমি ইন্টারমিডিয়েট পড়াচ্ছি। হ্যাঁ,
আমার অফলাইনে স্টুডেন্টসরা কিন্তু কখনোই কোনো চাপটা নিয়ে করে না, ওদের রেজাল্ট কিন্তু খুব ভালো থাকে। তোমাদের তো দেখালামই 100 মার্কে যখন পরীক্ষা দিত তখনই 94, 93 এরকম নাম্বার পেয়েছে। বুঝতে পেরেছ? বুঝতে হবে। আচ্ছা, তো চলে গেলাম আমরা। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে পরবর্তী জার্নালে। এখানে কিন্তু আমাদের কত নাম্বার? 25 নাম্বার জার্নাল কিন্তু মারাত্মক। 25 নাম্বার জার্নাল সবাই খেয়াল কর ভাই। 25 নাম্বারে কিন্তু সেই লেভেলের একটা জার্নাল আসছে। 25 নাম্বার কিন্তু সেই লেভেলের জার্নাল আসছে। তোদের মনে মনে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে যে 25 নাম্বার সেলস ডিসকাউন্ট কেন দিছে? তোদেরকে আজকে ভালো করে বুঝিয়ে দিব, ভালো করে খেয়াল কর ভাই। পরবর্তীতে ভাই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ পরে ভাই, সব পরে সবাই 25 নাম্বার খেয়াল করো কি লেখছে। 25 নাম্বার ভালো করে খেয়াল কর। 25 নাম্বার দেখ সেলস ডিসকাউন্ট কেন লেখছে, আর ওইখানে যখন আমরা ডিসকাউন্ট পাইছি কেন ডিসকাউন্ট লেখা নাই? খেলা হইব এবার, দেখ ভালো করে কি বলছে দেখ। রিসিভ পেমেন্ট ইন ফুল ফ্রম গ্রিন হাউস। আমরা গ্রিন হাউসের কাছ থেকে সম্পূর্ণ টাকা পাইছি, হাতে পাইছি। খেয়াল কর ভালো করে। গ্রিন হাউসের কাছে আমরা বিক্রি করছিলাম কত তারিখে? 17 তারিখে। সে আমাদেরকে টাকা দিছে কত তারিখে? 25 তারিখে। সে আমাদেরকে কত তারিখে টাকা দিছে? 25 তারিখে। তাকে আমি বার্তা দিছিলাম, একই বার্তা সবার সাথে। আমরা শুরুতে বলা ছিল 10 দিনের ভিতরে দিতে পারলে 2% ছাড় পাবেন, না হলে 30 দিনের টাকা দিতে হবে, কিন্তু কোনো ছাড় পাবেন না। 17 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত তারিখ আসতেছে? কিরে 17 সাথে যদি আমরা 17 সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত আসতেছে? 27 তারিখ আসতেছে। সে আমাকে টাকা দিছে 25 তারিখে। তোরা বল, বার্তা পাইবো নাকি পাইবো না? বল, বার্তা পাইবো নাকি পাইবো না? বার্তা পাইবো নাকি পাইবো না? সবাই লাভ ব্রেক এবং কমেন্ট। সবাই এখন ভালো করে বল, বার্তা লাভ ব্রেক এবং কমেন্ট। এই যে গ্রিন হাউস, বার্তা পাইবো নাকি পাইবো না? লাভ ব্রেক এবং কমেন্ট, তাড়াতাড়ি কর। লাভ ব্রেক এবং কমেন্ট। বার্তা পাইবো নাকি পাইবো না? লাভ ব্রেক এবং কমেন্ট। তাকে আমি 27 তারিখ পর্যন্ত সময় দিছি। 27 তারিখ পর্যন্ত সময় দিছি, সে আমাকে 25 তারিখে টাকা দিছে। বার্তা পাইবো নাকি পাইবো না? সবাই ভালো করে কমেন্ট কর। তখন একটু সামনে যায় দেখি, চেহারাটা দেখাই। ভালো করে লাভ রিয়েক্ট কমেন্ট কর, লাভ রিয়েক্ট অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট কর। বার্তা পাইবো কে রে? মনীষা বার্তা পাইবো। সবাই দেখো ভাই, কারোই সমস্যা নেই, কারোই কোনো সমস্যা নেই। সবাই ভালো বুঝে, সবাই আমার থেকে ভালো বুঝে এখন, সবাই আমার থেকে এখন ভালো বুঝে। আজকে যে হোমওয়ার্ক দিব সেই হোমওয়ার্কগুলো ভালো করে করলেই তোদের এই চ্যাপ্টার মোটামুটি 80-90% শেষ। ঠিক আছে, আমরা আরও 2টা ক্লাস প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা এখন খেলার মাঝামাঝিতে অবস্থান করতেছি। 2টা ক্লাস দিয়ে শুরু করলাম, 2টা ক্লাস দিয়ে শেষ করব। তারপরে হবে আমাদের 20 মার্কের পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে টপার গ্রুপে নিয়ে যাব, যারা ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার স্বপ্ন, সেকেন্ড হওয়ার স্বপ্ন দেখো। ওকে সবাই চলো তাহলে আমরা শুরু করে দিলাম। সে তাহলে বার্তা পাবে, সে তাহলে কী হবে? বার্তা পাবে। তাহলে খেয়াল করো, আমরা তার কাছে 5400 টাকা পাই। কত পাই? 5400 টাকা পাই। খেয়াল কর, আমরা 5400 টাকা পাই। 5400 টাকার পরে হ্যাঁ, এরকম কোনো পণ্য ফেরত আসে নাই। তাহলে পণ্য যদি ফেরত না হয় তাকে আমরা 5400 টাকার উপরে 2% ছাড় দিব। তাহলে 5400 টাকার উপর 2% ছাড় দিলে কত হয়? বই কখনো দেখবি না, বই ভুল হয় অনেক সময়। 2% করলে কত হয় রে? 108 টাকা। দেখতো 108 টাকা। 2% ছাড় দিলে হয় হচ্ছে কত? 108 টাকা। তার মানে বুঝতে পারলাম সে যে আমাদেরকে 25 তারিখে টাকা দিয়েছে, সে ছাড় পাবে কত? 108 টাকা। তাহলে 108 টাকা সে ছাড় পাইবো, বাকি টাকা সে আমাকে দিব। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত রে? কত টাকা পাইতাম তার কাছে? 5400 টাকা। 5400তে 108 টাকা বাদ দিয়ে দিলাম, গরিব মানুষ দিতে পারবো না। আচ্ছা, 5200 কত পাইলাম? 92 টাকা আমি নগদ পাইলাম। এখন কথা হচ্ছে, আমি যাকে তাকে ছাড় দিলাম, এটা কি আমার খরচ হইলো নাকি আয় হইলো? বলতো, খরচ হইলো নাকি আয় হইলো? খরচ হইলো। ডিসকাউন্ট পেমেন্ট। তোদের মনে প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে রে, আমি কিন্তু ভালো করে জানি। তোদের মনে প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। ডিসকাউন্ট পেমেন্ট ডেবিট কত টাকা রে? 108 টাকা। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে কত রে? কত পাইতো? 5400 টাকা। তোদের মনে প্রশ্ন শুরু হয়ে গেছে। সবাই ভালো করে খেয়াল কর, ডিসকাউন্ট কেন আসছে? স্যার এখানে তো দিলেন বার্তার সময় মার্চেন্ডাইজ ইনভেন্টরি,
এখানে বারটার সময় দিলেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখানে বারটার সময় দিলেন সেলস ডিসকাউন্ট। ব্যাপার কি স্যার, কেন এরকম হচ্ছে আমাদের সাথে? ঠিক আছে, কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে? তোদের মনে কি প্রশ্ন আসছে নাকি নাই বল? এখানে ছাড় যখন আমি পাইছিলাম তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হয়েছে, এখানে যখন আমি ছাড় দিছি তখন ডিসকাউন্ট পেমেন্ট হয়েছে। মনে প্রশ্ন আসছে নাকি নাই? ইয়েস অর নো? যদি তোরা বুঝস আমি বুঝাইতাম না, আর যদি তোদের প্রশ্ন থাকে তাহলে ইয়েস লেখ, জলদি তাড়াতাড়ি ইয়েস লেখ, সবাই তাড়াতাড়ি ইয়েস লেখ, সবাই তাড়াতাড়ি ইয়েস লেখ। এখানে কেন মার্চেন্ডাইজ হলো? ছাড় পাওয়ার সময় কেন মার্চেন্ডাইজ হলো? ছাড় দেওয়ার সময় কেন ডিসকাউন্ট পেমেন্ট হইলো? এখানেই কেন মার্চেন্ডাইজ হইলো না? দেখ তোদেরকে কত ছোট ছোট জিনিস দৌড়া দৌড়া বুঝাই, গাড়ির মধ্যে দৌড়া দৌড়া বুঝামু, বুঝবি না? আমার কাছে শিখবি, মুখস্থ কোনোদিন সম্ভব না। প্রশ্ন আছে? সুইট রাফা প্রশ্ন আছে, ইয়েস। সুইট রাফা প্রশ্ন আছে, ইয়েস। সুইট রাফা প্রশ্ন আছে, ইয়েস। হ্যাঁ শুয়েব, ওয়ালাইকুম আসসালাম। আমি লাইভে, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার সাথে কথা বলছি এটা লাইভে দেখতে পারবো, যাও। আচ্ছা ইয়েস ইয়েস বুঝাই দেন আবার। হ্যাঁ সবাই ইয়েস, মাসুম আক্তার ইয়েস। ভালো করে খেয়াল কর, আমি যখন ডিসকাউন্ট পাইলাম তখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হইল, আমি যখন ডিসকাউন্ট দিলাম তখন সেলস ডিসকাউন্ট পেমেন্ট হয়েছে অথবা সেলস ডিসকাউন্ট হয়েছে। কেন হইল এই বিষয়টা বল, কেন হইল? এমন হওয়ার কারণ কি? দেখ, আমরা যদি নর্মালি কোনো পণ্য কিনতাম, আমরা যদি নর্মাল কোনো পণ্য কিনতাম, পণ্যকে পণ্যই মনে করতাম, তাহলে আমাদের যখন আমরা বার্তা পাইতাম তখন কিন্তু আমাদের ডিসকাউন্ট রিসিভড অথবা পারচেজ ডিসকাউন্ট হইতো, কারণ সেটা আমাদের আয় ছিল। এখন যেহেতু আমি পণ্যকে সম্পদ মনে করি, সে সম্পদ মনে করার কারণে আমার একটা পণ্য, এটা হচ্ছে আমার সম্পদ, এটাকে সম্পদ মনে করার কারণে এখন যদি আমি এটাকে ছাড় পাই, 50 টাকা ছাড় পেলাম, এই 50 টাকা ছাড় পাওয়া মানে কি আমার ক্যালকুলেটর সম্পদ, এটার পরিমাণ কমলো 50 টাকা। ক্লিয়ার? আচ্ছা, সেই জন্য মার্চেন্ডাইজ ক্রেডিট হয়েছে। কিন্তু আমি যে একটা বলদের কাছে পণ্য বিক্রি করলাম, সেখানে কিন্তু আমি অবশ্যই লাভ ধরে বিক্রি করছি। কিরে, লাভ ধরে বিক্রি করছি না? হিসাব বিজ্ঞানের ভাষায় তুমি যদি পণ্যের সাথে লাভ ধরে বিক্রি না করো, কখনো তুমি সেলস বলতে পারবা না। কখনো কি বলতে পারবা না? সেলস বলতে পারবা না। তাহলে আমি যদি পণ্য লাভ ধরে বিক্রি করি, আমার কি খায় কাম আছে? আমি তো লাভের থেকেই তার ডিসকাউন্ট দিব, আমার আসল থেকে কি আমি তার ডিসকাউন্ট দিব রে? যদি আমি আমার লাভের থেকে ডিসকাউন্ট দেই, আমি যদি আমার লাভের থেকে ডিসকাউন্ট দেই, তাহলে আমার লাভ কমছে। লাভ কমলে কী হয় রে? ডেবিট হয়। লাভ কমার কারণ কি? সেলস ডিসকাউন্ট। তোরা খালি জীবন অঙ্ক করে আইসস, সেলস ডিসকাউন্ট কেন ডেবিট হয় আজকে বুঝছস? তাহলে দেখ, যেহেতু আমি এখানে লাভের অংশ থেকে তাকে বার্তা দিছি, সেই জন্য আমার লাভের পরিমাণ কমছে। কী কারণে কমছে? বার্তা দেওয়ার কারণে। সেজন্য আমার কী হয়েছে? আয় হ্রাস পাইছে। তাছাড়া বলতে পারস নতুন করে একটা খরচ বৃদ্ধি পাইছে, সেই জন্য এটা ডিসকাউন্ট পেমেন্ট। এখানে মার্চেন্ডাইজ আসবে না, কারণ আমি তার ডিসকাউন্ট, যে বলদরে যে আমি ডিসকাউন্ট দিছি, আমার লাভের থেকে আমি ডিসকাউন্ট দিছি। আমার খায় কোনো কাম নাই যে আমার চালানের থেকে আমি ডিসকাউন্ট দিব, দিবি কখনো? সবাই ক্লিয়ার হলে লাভ রিয়েক্ট দাও, সবাই ক্লিয়ার হলে লাভ রিয়েক্ট, সবাই ক্লিয়ার হলে লাভ রিয়েক্ট, সবাই ক্লিয়ার হলে লাভ রিয়েক্ট। তারপরে চলে যাব আমরা আমাদের নেক্সট জার্নালে। আমাদের নেক্সট জার্নালে আমরা চলে যাব আমাদের সব কিছু সমাপ্ত। দেখ কি প্রতিটা জার্নালের ব্যাখ্যা দিতেছি, প্রতিটা জার্নালের ব্যাখ্যা দিতেছি। একটা জার্নাল আমি মুখস্থ করে নিই। আমি চাইলে এই চ্যাপ্টারে 8টা জার্নাল থাকে, 8টা জার্নাল আমি যদি মুখস্থ করাইতাম আমার সময় লাগতো একদিন। তোরা 8টা জার্নাল মুখস্থ করে দিলেও 8টা জার্নাল হইব, ঠিক আছে? কিন্তু না, আমি একটা যাবে না, তোকে 10 মিনিট করে শিখাইতেছি। কী জন্য শিখাইতেছি? তোরা যেন বলস কিছু যদি শিখে থাকি তাহলে শহীদুল স্যারের কাছ থেকে শিখতেছি। কথা কি বুঝছো? সেই জন্য তোদের পিছনে এত কষ্ট করতেছি, তাও আবার কি ফ্রিতে, তাও আবার কি রে ফ্রিতে শিখাইতেছি। দেখ, ভালোবাসা না থাকলে কখনো এগুলো হয় না রে, সব কিছু ফ্রিতে শিখাইতেছি। হালকা করে ক্লিয়ার। তোরে যে আমি পিডা মুরে, তোরে প্রাইভেট পড়ামো খারাপ, তোদের টাকা নিয়ে পড়ামো, তাহলে তুই ভালো করে ক্লিয়ার হবি। শেষ। আমাদের আরেকটা জার্নাল হবে, এই জার্নালটাও কিন্তু আমাদের নতুন। দেখো আজকে এমন একটা অঙ্ক করছি যে অঙ্কেতে সব কিছু আছে, যে অঙ্কেতে সব কিছু আছে। তো চলো এখন আমরা চলে যাই। 25 তারিখের পর হচ্ছে 26 তারিখ। আচ্ছা, 25 তারিখের পর হচ্ছে 26 তারিখ।
তো 26 তারিখ আমাদের সেলস, 26 তারিখ আমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো 26 তারিখ কী বলছে, সোল্ড বুকস অন অ্যাকাউন্ট আবিদ বুকস স্টোর 3900 টাকা, দ্য কস্ট অফ গুডস সোলস ওয়াজ হচ্ছে টাকা, এটা আমরা জানি। অ্যাকাউন্টস রিসিভেবল ডিবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডিবিট হচ্ছে কত টাকা, হ্যাঁ 3900 টাকা। তারপর হচ্ছে সেলস ক্রেডিট হচ্ছে 3900 টাকা। আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে কস্টের জন্য যাবে হবে, সব কিছু বুঝাই দিছি। তাহলে কস্ট অফ গুডস সোলস, আচ্ছা আমাদের জানাল কিন্তু সবচেয়ে শিক্ষণীয় 30 নাম্বার কস্ট অফ গুডস সোলস। আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড ডিবিট হচ্ছে কত টাকা রে, কত টাকার এটা খরচ আছে 2340 টাকা, 2340। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হচ্ছে 2340 টাকা। সবাই ক্লিয়ার? আচ্ছা সেলস রিটার্নে জানা, এটা কোনো সমস্যা নেই আমাদের, এটা আমাদের প্রবলেম নাই। আচ্ছা তারপরে হচ্ছে এখন আমরা ভীষণ মজায় মজায় ক্লাস করছি। থ্যাংক ইউ, অবশ্যই মজা, আমার ক্লাস করা মানে তোমরা মজা পাইবা, এটা আমি হলফ করে বলতে পারি, কারণ সব কিছু বুঝে শুনে করবা তো একটা আলাদা একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের মধ্যে কাজ করবে, যে হায় হায় কত কিছু শিখলাম না জীবনে। এখন আমরা চলো 30 তারিখ একটু সিরিয়াস হও, 30 তারিখটা আমরা করলেই আমাদের আজকের ক্লাস সমাপ্তি হয়ে যাবে, এবং 30 তারিখের জার্নালটাও কিন্তু ভিন্ন, যেটা আমরা আগের ক্লাসে করি নাই। খেয়াল করো, আমি আবিদের কাছে কিন্তু একটু আগে পণ্য বিক্রি করছিলাম 2600 টাকার, 26 তারিখে পণ্য বিক্রি করছে হচ্ছে 3900 টাকার, আমার যে পণ্যের ব্যয় ছিল 2340 টাকা। এখন কথা হচ্ছে গ্রান্টেড আবিদ বুক স্টোর 360 টাকা ক্রেডিট ফর বুকস রিটার্ন, কস্টিং হচ্ছে 216 টাকা, মানে হচ্ছে গ্যারান্টেড আবিদের কাছ থেকে আমার পণ্য ফেরত আসছে 360 টাকার, যার দাম ছিল হচ্ছে 200 কত টাকা, 200 কত টাকা রে 16 টাকা। ভালো করে খেয়াল কর, আবিদের কাছে আমি পণ্য বিক্রি করছিলাম, এখন সে আমার কাছে পণ্য ফেরত দিচ্ছে কত টাকার পণ্য, 360 টাকার, 360 টাকার পণ্য ফেরত দিচ্ছে, যে পণ্যতে আমার ব্যয় ছিল কত 200 কত টাকা 16 টাকা। তাহলে কথা হলো সে যদি আমাকে 360 টাকার পণ্য ফেরত দেয়, খেয়াল কর আমার দেনাদার কমতেছে 360 টাকা, আমার দেনাদার কমতেছে 360 টাকার, এবং সেলস রিটার্ন, সেলস হচ্ছে একটা আয়, আমি কারো কাছে একটা পণ্য বিক্রি করছি, এটা হচ্ছে আমাদের আয়। এখন যদি সে ফেরত দিয়ে যায়, সেলস রিটার্ন হয়ে গেল, আমার আয় কমলো নাকি বাড়লো, আয় কমে গেছে, আয় কমলে কি হয় ডিবিট হয়, সেই জন্য সেলস রিটার্ন ডিবিট হবে। সেলস রিটার্ন ডিবিট কত টাকার, সেলস রিটার্ন ডিবিট হচ্ছে কত টাকা, তার কাছে আমি 360 টাকা পাইতাম। আচ্ছা 300, এখন সে তার কাছে আমি 360 টাকা পাইতাম, সে 360 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে, আমার দেনাদার কমে গেছে 360 টাকার, সেজন্য দেনাদার হিসাব ক্রেডিট হচ্ছে 360 টাকা, যেটা আমরা কি বলি অ্যাকাউন্টস রিসিভেবল। এখন কথা হচ্ছে এই যে আমি পণ্যটা 360 টাকার পণ্য বিক্রি করছিলাম, এটা ফেরত আসার কারণে আমার আয় কমছে, আয় কমলে ডেবিট হয়, দেনাদার কমছে, দেনাদার কমলে ক্রেডিট হয়, বুঝতে পারলাম। কিন্তু এই পণ্যতে আমার আসল অথবা পুঁজি অথবা আমি আমার মার্চেন্ডাইজ ব্যবহার করেছিলাম কত টাকার, 216 টাকা। এখন এই যে 216 টাকার পণ্য আমার কিন্তু আমার দোকানে চলে আসছে, তাহলে চলে আসলে কিন্তু আমার সম্পদ বাড়ছে, সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট হচ্ছে কত 216 টাকা। এখন কথা হইলো আমি যে বিক্রি করার সময় এই পণ্যটার ব্যয় ধরেছিলাম, হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড ডিবিট, কিন্তু এখন যে আমি পণ্যটা আবার ফেরত চলে আসছে, এখন কিন্তু আমাকে এই ব্যয়টা ধরতে পারবো না, আমার কিন্তু অবশ্যই ব্যয়টা কমাতে হবে, তাহলে আমার মার্চেন্ডাইজ বাড়লো এবং আমার ব্যয় কমে গেল, তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, মানে হচ্ছে সেলসের উল্টা যাবে হবে 216 টাকা। তার মানে বুঝতে পারলাম সেলসের সময় দুইটা যাবে হবে এবং সেলস রিটার্নের সময় দুইটা যাবে হবে। সেলসের সময় ছিল দেনাদার ডিবিট বিক্রয় ক্রেডিট, রিটার্নের সময় হবে বিক্রয় ফেরত ডিবিট দেনাদার ক্রেডিট। সেলসের সময় ছিল কস্ট অফ গুডস সোল্ড ডিবিট মার্চেন্ডাইজ ক্রেডিট, সেলস রিটার্নের সময় অবশ্যই উল্টা হবে কস্ট অফ মার্চেন্ডাইজ ডিবিট সেলস অফ কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ঠিক আছে, কারণ হচ্ছে আমার আয় কমছে সেজন্য ডিবিট, সম্পদ কমছে সেজন্য ক্রেডিট, এবং আমার প্রতিষ্ঠান থেকে সম্পদ গেছিল 240 টাকার, সেই সম্পদ চলে আসছে, সম্পদ বাড়ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডিবিট। আমি এই সম্পদের জন্য খরচ দেখাইছিলাম 240 টাকা, এখন আমি খরচ দেখাতে পারবো না, আমার পণ্য ফেরত চলে আসছে, সেজন্য আমাকে খরচ এবং আবার খরচ কমাতে হবে, খরচ কমলে কি হয় ক্রেডিট হয়, সেজন্য কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হচ্ছে 240 টাকা। শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে, শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে। আমি 30 নম্বর আবার বুঝিয়ে দিচ্ছি, সানহা আবার খেয়াল করো, সানহা খেয়াল করো, 30 নম্বর বুঝিয়ে দিচ্ছি, শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে, শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে, শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে। সবাই ক্লিয়ার লেখো, সবাই ক্লিয়ার লেখো। ক্লাস কেমন হয়েছে অবশ্যই বলবা,
সবাই ক্লিয়ার লেখো, শুধুমাত্র লাভ ডিরেক্ট হবে। সবাই ক্লিয়ার লেখো এবং লাভ ডিরেক্ট, শুধুমাত্র লাভ ডিরেক্ট। কারো প্রবলেম থাকলে বলতে পারো। শুধুমাত্র 30 নম্বরে তোমাদের সমস্যা থাকতে পারে। এখন 30 নম্বর কি ক্লিয়ার কিনা দেখো। এখন 30 নম্বর কি ক্লিয়ার কিনা দেখো। এখন 30 নম্বর কি ক্লিয়ার কিনা দেখো। 30 নম্বর কি ক্লিয়ার কিনা দেখো। দেখি কার কার সমস্যা আছে 30 নম্বরে। সবাই লাভ ডিরেক্ট এবং ক্লিয়ার দাও, লাভ ডিরেক্ট এবং ক্লিয়ার দাও। যাদের 30 নম্বরের সমস্যা আছে 30 নম্বর লেখো। যাদের 30 নম্বরের সমস্যা আছে 30 নম্বর লেখো। 30 নম্বর বুঝিয়ে দিতে হলে আবার বলো। অ্যাকাউন্টিং এবং ফিনান্স আমি যেটা করছি তোরা হচ্ছে এখানে কী করবি, C3 C4 C3 C4 ম্যানেজমেন্ট হচ্ছে C3 C4 করবি। দুইটা অঙ্ক দিলাম, বড় বড় অঙ্ক কিন্তু ভালো করে করিস, ঠিক আছে, ভালো করে করিস। মার্চেন্ডাইজ C3 C4 আমাদের নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আমাদের কথা হবে। আবার তার পরবর্তী যে 4 নম্বর ক্লাস, সেই 4 নম্বর ক্লাসটা ভিন্ন রকম অঙ্ক হবে। সেই 4 নম্বর ক্লাসের পরে আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। 4 নম্বর ক্লাসের পরে আমাদের পরীক্ষা হবে। সবাই ভালো করে মনোযোগ দিয়ে রাখো। আমাদের 11+ একাডেমিতে যারা রেগুলার পরীক্ষা দেবে তাদের রেজাল্ট কম্পিউটারাইজেশন করা হবে। প্রত্যেকটা রেজাল্ট আমার এখানে রাখা হবে এবং তোমরা কিন্তু এই রেজাল্টের যারা যারা রেজাল্ট বা নিয়মিত পরীক্ষা দিতে চাও তারা অবশ্যই আমাকে বলবা। এবং আমাদের 11+ একাডেমিতে কিন্তু প্রথম কথা হচ্ছে লাইভ করানো হয় রেগুলার সপ্তাহে 3 দিন এবং লাইভ ক্লাসে দেওয়া HW দেওয়া হয়। এই HWতে যদি কোনো সমস্যা থাকে আমরা সেটা মেসেঞ্জার গ্রুপের সমাধান করে থাকি এবং সেটা হচ্ছে ভয়েসের মাধ্যমে, ঠিক আছে। আমার মেসেঞ্জার গ্রুপ সার্ভিসের সবাই খুব স্যাটিসফাই। যারা এখনও মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পার নাই তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ করবা। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য অবশ্যই আমাদের পেজে মেসেজ করবা, তাহলে তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে। আচ্ছা, 30 নম্বরটা আরেকটু বুঝাই দিলে মনে হয় সবার একটু ভালো হয়। 30 নম্বরটা যদি আরেকটু বুঝাই দিই সবার একটু ভালো হয়। 9 তারিখেরটা আরেকবার বলতেছে। 9 তারিখ তো মুছে এলাইছি। কিরে 9 তারিখ তো মুছে চালাইছি। 9 তারিখটা তো মুছে চালাইছি। 9 তারিখেরটা আরেকবার বুঝাই দিতে হইব। আচ্ছা 9 তারিখেরটা আরেকবার। আচ্ছা রাজীব থাক, 9 তারিখটা আর বুঝাই দিব না। আচ্ছা তো এখন খেয়াল করো, আমি 30 নম্বরটা একটু বুঝাইতেছি। 30 নম্বরটা বুঝাইতেছি। 9 তারিখ আমি বুঝাই দিব, কথা কমেন্ট করিস না। 30 তারিখ দেখো, আমি যখন সেলস করেছিলাম, দেখো সেলস ডেবিট 3900 টাকা, সেলস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 39 টাকা, সেলস ক্রেডিট হচ্ছে 40 টাকা এবং কস্ট অফ গুডস সোল্ড ছিল হচ্ছে 2340 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি হচ্ছে 2340 টাকা। এখন ওই লোক আমাকে পণ্য ফেরত দিয়েছে, সে তো আর সব পণ্য ফেরত দিবে না, সে কিছু পণ্য ফেরত দিবে যেহেতু তার সমস্যা। সে আমাকে পণ্য ফেরত দিয়েছে হচ্ছে 360 টাকার। কত টাকার? 360 টাকার, যা আমি মূল্য ধরছিলাম হচ্ছে 240 টাকা। এখানে যেহেতু দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। 360 টাকার পণ্যটা আমি 240 টাকা ধরছিলাম। এখন কথা হলো, আমি প্রথমে সেলস দিয়ে চিন্তা করি। যখন আমি তার কাছে বিক্রি করেছিলাম আমার সেলস বেড়েছিল এবং দেনাদার বাড়ছিল, সেই জন্য দেনাদার হিসাব ডেবিট, সেলস হচ্ছে ক্রেডিট। এখন সে আমাকে যদি পণ্য ফেরত দেয়, আমার কিন্তু যে সেলসটা ছিল সেই সেলসের পরিমাণ কিন্তু কমে যাবে। আমি কোনো একটা লোকের কাছে যে পণ্য বিক্রি করি, সে যদি আমাকে পণ্য ফেরত দিয়ে দেয়, তাহলে কি আমার সেলসের পরিমাণ কমে নাকি বাড়ে? অবশ্যই সেলসের পরিমাণ কমে। তাহলে সেলস পরিমাণ কেন কমলো? সেলস রিটার্ন হওয়ার কারণে। সেলস হচ্ছে একটা আয়ের পরিমাণ কমলে ডেবিট হয়, সেই জন্য সেলস রিটার্ন হচ্ছে ডেবিট 360 টাকা। তারপর হচ্ছে সে যে আমাকে পণ্যটা ফেরত দিবে, সে হচ্ছে দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদার কমলে কী হয়? ক্রেডিট হয়। সেই জন্য দেনাদার কমছে কত টাকা? 360 টাকা। সেই জন্য সেলস রিটার্ন ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ক্লিয়ার? কিন্তু আমার এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। পারপেচুয়াল সিস্টেমে কিন্তু আমি বিক্রয়ের সময় আমি আমার বিক্রিত পণ্যের দামও ধরেছিলাম এবং আমাদের খরচের দামও ধরেছিলাম। এখন যেহেতু আমি বুঝতে পারলাম যে 600 টাকার পণ্যের এখানে আমার খরচ হচ্ছে কত? 216 টাকা। আমি যখন 216 টাকার পণ্য যখন আমার ফেরত আসছে, আমার প্রতিষ্ঠানে কিন্তু চলে আসছে মানে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার প্রতিষ্ঠানে চলে আসে মানে আমার মার্চেন্ডাইজ বাড়ছে। সম্পদ হচ্ছে মার্চেন্ডাইজ বাড়লে কী হয়? ডেবিট হয়। সেই জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হচ্ছে 240 টাকা। এখন কথা হচ্ছে, আমি যখন বিক্রি করেছিলাম এই মার্চেন্ডাইজের টাকাটা হচ্ছে আমি খরচে দেখাছিলাম হচ্ছে 240 টাকা। এখন যেহেতু সেলস রিটার্ন আসছে, তাহলে এটা আমার কিন্তু খরচ হবে না। এই 240 টাকা কিন্তু খরচ কমে গেছে। তো খরচ যখন বাড়ছিল তখন আমি ডেবিট দিছিলাম, হ্যাঁ। এখন আমার ফেরতের কারণে খরচ কমছে, সেই জন্য এখন কী হবে? 240 টাকা কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হবে। আচ্ছা, সবাই এখন ক্লিয়ার লিখে দাও, আমি ভালো করে বুঝিয়ে দিছি। এক্সারসাইজ না, এটা এক্সারসাইজ না। C3 C4 এক্সারসাইজ না, উদাহরণ। C3 C4 এক্সারসাইজ না, কিন্তু উদাহরণ। হ্যাঁ, C3 C4 হচ্ছে উদাহরণ। এক্সারসাইজ যখন দিব তখন আমি বলবো। C3 C4 হচ্ছে উদাহরণ। আচ্ছা, কে জানি বলছি না 9 তারিখ? রাজীব ভাই, তুমি 9 তারিখটা কি দেখছো শুরুতে আইসা? 9 তারিখটা দেখো একটু। পেড CBU পাবলিকেশন ইন ফুল লেস। দেখ ভাই, আমি CBU পাবলিকেশনের থেকে 1 তারিখে পণ্য কিনছিলাম।
1 তারিখে পণ্য কিনছিলাম হচ্ছে 3600 টাকা। দেখ 1 তারিখে পণ্য কিনছিলাম 3600 টাকা, তার আমি ফেরত দিছি 300 টাকা, তাহলে সে আমার কাছে কত হয় 3300 টাকা পায়। এই 3300 টাকা আমি তারে পেড করেছি। পেড করার নিয়ম কী ছিল, সে আমাকে শর্ত দিয়েছিল 10 দিনের ভিতরে টাকা দিতে পারলে 2% ছাড় পাওয়া যাবে। তাহলে আমি তাকে কিন্তু 1 তারিখ কিনছিলাম, তার মানে সময় হচ্ছে 1-এর সাথে 10 যোগ করলে 11 তারিখ পর্যন্ত সময়, আমি তাকে 9 তারিখে টাকা দিয়েছিলাম, সেজন্য আমি ছাড় পাবো। সেই জন্য ছাড় যদি আমি পাই অবশ্যই ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্ট আমি কত পাইছিলাম 66 টাকা। তো আমি তার কাছ থেকে পণ্য কিনছিলাম, সেই জন্য আমি ডিসকাউন্টে পাইছি 66 টাকা। এখন কথা হচ্ছে তাকে আমি টাকা যখন দিয়ে দিব, হ্যাঁ তাকে যখন আমি 33 টাকা দিয়ে দেবো, সে হচ্ছে পাওনাদার কমে গেলে কী হয়, ডিবিট হয়। অ্যাকাউন্টস পেয়াবল, হ্যাঁ অ্যাকাউন্টস পেয়াবল ডিবিট হচ্ছে 3300 টাকা। তো আমি যে পণ্যটা অথবা সম্পদটা কিনছিলাম, সে সম্পদ কেনার জন্য কিন্তু আমি একটা ছাড় পাইছি। কত টাকা? 66 টাকা ছাড় পাইছি। এই 66 টাকা ছাড় পাওয়ার কারণে আমার কিন্তু সম্পদের মূল্য কমছে। কোন সম্পদের মূল্য কমছে? মার্চেন্ডাইজ ইনভেন্টরির মূল্য কমছে, সেজন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে আমি 66 টাকা বাদে তাকে আমি ক্যাশ কত প্রদান করলাম? ক্যাশ প্রদান করলাম কত রে? 9 তারিখ 3234 টাকা, 3234 টাকা। তাহলে জাবেদাটা কী হলো? অ্যাকাউন্টস পেয়েবল, এখানে সে আমাকে ছাড় দিচ্ছে 66 টাকা, আমি তাকে নগদ দিচ্ছি 3234 টাকা। তাহলে আমার টোটাল পাওনাদার কমছে হচ্ছে 3300, পাওনাদার সাথে দায় কমলে কী হয়, ডিবিট হয়, এবং আমার পণ্যের সম্পদের মূল্য কমছে, সম্পদের মূল্য কমলে ক্রেডিট হয়। আমি ক্যাশ টাকা দিয়ে দিছি, ক্যাশ টাকা কমে গেছে, সেই জন্য ক্যাশ হিসাব ক্রেডিট হয়েছে। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। সবাইকে থ্যাংক ইউ। সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। HW করে অবশ্যই সাবমিট করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। অবশ্যই ভাই প্রশ্নের ছবি তুলে দে ভাই, প্রশ্নের ছবি।